আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি সবসময় প্রত্যাশা রাখি তোমরা ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। আজকে আমি সামষ্টিক অর্থনীতির কনজাম্পশন অ্যান্ড সেভিং এই অধ্যায়ের সপ্তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের সামনে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা তো যেহেতু কাজ করি, আমরা আমাদের ভুলগুলা দেখি না, ঠিক আছে? আর কাজটা কেমন হচ্ছে তাও আমরা আসলে সেটাকে পর্যবেক্ষণ করে আমাদের কাছে আমাদের ভালো মন্দটা আসলে উঠে আসে না। এজন্য তোমরা যদি ভিডিওগুলো দেখে তোমরা খুব বুঝতে পারতেছো কিনা, বা আরো ভালো হলে আরো যদি লেকচারটা সুন্দর হইতো, তোমাদের জন্য আরো সুবিধা হতো, এই ধরনের মতামত যদি তোমরা না দাও, হ্যাঁ তোমরা দেখতেছো আমি দেখতেছি, কিন্তু তোমরা যদি মতামতটা না দাও তাহলে তো আমরা আসলে এই কাজের যে গুণগত মান কেমন হচ্ছে সেটা বুঝতে পারতেছি না। তা আমি আশা রাখবো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার পর অবশ্যই কমেন্টস বক্সে কিছু না কিছু লিখবে। ভালো হলে ভালো লিখবে, খারাপ হলে খারাপ লিখবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখবে। ঠিক আছে, আজকে আমি এই অনুরোধটা তোমাদের কাছে রাখবো। যাই হোক, আজকে এই ভোগ ও সঞ্চয় এই অধ্যায়ের আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা ৪৫ ডিগ্রি কোণ বিশিষ্ট ভোগরেখার তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। সি সমান সমান এ প্লাস বি ওয়াই অপেক্ষকের অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। দুটা প্রশ্ন, ছোট ছোট দুটা প্রশ্ন, যেগুলো সাধারণত পার্ট বিতে আসে। কিন্তু যাই হোক, আমরা মানে এটা নিয়ে আলোচনায় এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি, দেখো ৪৫ ডিগ্রি কোণ বিশিষ্ট যে ভোগ রেখা, এটা আসলে কি জিনিস একটু খেয়াল করো। আমরা সাধারণত যে অর্থনীতির ক্ষেত্রে যে চিত্র ব্যবহার করি সেটা হচ্ছে যে ৯০ ডিগ্রি কোণ বিশিষ্ট দুটা অক্ষ, অর্থাৎ একটা ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ, আর এই যে কোণটা মাঝখানে সৃষ্টি হয় এটা হচ্ছে ৯০ ডিগ্রি। আর আজকে বলছি এই কোণটাকে দুইটা সমান ভাগে ভাগ করার কথা, অর্থাৎ ৪৫ ডিগ্রি কোণের কথা বলছি। কিছু মানে সাধারণ কথা আগে বলে নিচ্ছি। তাহলে এই যে ৪৫ ডিগ্রি কোণ যদি করা হয় ৯০ ডিগ্রিটাকে সমান দুই ভাগে ভাগ হচ্ছে, তার মানে কি আমি যে ভোগরেখাটা ৪৫ ডিগ্রি কোণে অঙ্কন করব, এই রেখা থেকে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দুইটা অক্ষের দূরত্ব কি সমান হবে? যাই হোক, আমরা এখন একটু প্রাথমিক কথা আমরা জেনে নিলাম, একটু পরে আমাদের কাজে লাগবে। দেখো, ভোগ অপেক্ষক বিশ্লেষণে আয় ও ভোগ চাহিদার ব্যবধান অনুধাবন করার জন্য ৪৫ ডিগ্রি কোণ বিশিষ্ট রেখা ব্যবহৃত হয়। অর্থাৎ আয় এবং ভোগের এই যে ব্যবধান, পার্থক্য, এটাকে বিশ্লেষণ করার জন্যই ৪৫ ডিগ্রি কোণ বিশিষ্ট রেখা ব্যবহৃত হয়। আর এই একটু আগে যে কথাটা বলে আসছি, দেখো ৪৫ ডিগ্রি কোণ বিশিষ্ট রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে ভূমি এবং লম্বক্ষের দূরত্ব পরস্পর সমান। এই কথাটা কিন্তু একটু আগে আমি বলে আসছি। এখন দেখো, আমরা এই এখানে আরেকটু কথা বলে নিলাম যে ৪৫ ডিগ্রি কোণ বিশিষ্ট ভোগরেখার ক্ষেত্রে এপিসি সমান সমান এমপিসি সমান সমান 1 হয়। কেন হয় এটা একটু পরে আমরা এই ব্যাখ্যাটা পেয়ে যাব। তাই প্রথমে আমি সূচির সাহায্যে ব্যাখ্যাটা যাই। দেখো, আমরা সূচির সাহায্যে ব্যাখ্যাটা নিয়ে আসি। এখানে আমরা চারটা কলাম নিলাম। একটা হচ্ছে ব্যয়যোগ্য আয়, ভোগ ব্যয়, তারপরে গড় ভোগ প্রবণতা মানে এপিসি, আর একটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি। লক্ষ্য করো, আমি প্রথমে শূন্য বসাইছি, সবগুলোই শূন্য। মানে আয় কত আমার? শূন্য। ভোগ ব্যয় শূন্য। গড় ভোগ প্রবণতা কত? শূন্য। প্রান্তিক ভোগ প্রবণতা কত? শূন্য। কারণ কি, এই ভোগ রেখাটার মধ্যে কিন্তু যে ৪৫ ডিগ্রি কোণে যে রেখাটা অঙ্কন করতেছি, এই রেখাটা উঠছে মূল বিন্দু থেকে। এই কারণে এখানে স্বয়ংভূত ভোগের মান নাই।
ঠিক আছে, যেহেতু মূল বিন্দু থেকে উঠছে এখানে আয় যত ভোগ তত, তাহলে বাকি যে ইয়েগুলোর মানও কি শূন্য। এবার আমরা আমাদের মূল জায়গায় চলে যাচ্ছি। দেখো আমরা এই এপিসি এবং এমপিসি এর সূত্রটা একটু যদি মনে না থাকে আমি এই কারণে এখানে নিয়ে আসছি। দেখো আয় যখন 100 তখন ভোগব্যয় কত 100, কারণ কি আমরা বলছিলাম এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় আর ভোগব্যয় কি সমান। দেখো এখানে এপিসির সূত্রটা কি ছিল, সি বাই ওয়াই, তাহলে সি এর মান কত এখানে 100, আয়ের মান কত এখানে 100, তাহলে 100কে 100 দিয়ে ভাগ দিলে এপিসি কত আসে 1, ঠিক না। এবার আসো ডেল সি বাই ডেল ওয়াই, 0 থেকে 100 আয়ের পরিবর্তন কত হয়েছে 100, 0 থেকে 100 ভোগের পরিবর্তন কত 100ই, 0 আসছিল আগে এখন হয়েছে 100, তাহলে পরিবর্তনটা কত 100, এখানেও সেম 100, তাহলে সমান পরিবর্তন। দেখো 100কে যদি 100 দিয়ে ভাগ দাও ভাগফল কত 1। এবার আসো আয় যখন 200 টাকা তখন ভোগব্যয় কত 200, এখানে এই 200কে যদি 200 দিয়ে ভাগ দেই সি এর মান 200 আয়ের মানও 200, তাহলে ভাগফল কত 1। এবার আসো এমপিসির বেলায় 100 আর 200 এর পরিবর্তন কত, পার্থক্য কত 100, মানে এখানে আমি ডেল ওয়াইয়ের জায়গায় বসালাম 100, আবার এখানেও দেখো 100 আর 200 এর পার্থক্য কত 100, এখানে বসালাম 100, তাহলে 100 100 কাটাকাটি করলে কত আবার মান 1। তার মানে আমি সূচিটা বুঝে গেলাম যে 45 ডিগ্রি কোণের রেখার বেলায় এপিসি এবং এমপিসি এর মান কি হবে 1 হবে। আমি আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এইটা 1 নম্বরের প্রশ্নের জন্য মনে রাখতে হবে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট ভোগরেখায় এপিসি এবং এমপিসির মান কেমন হয়, সমান হয় এবং কত হয় 1 হয়, ঠিক আছে। এবার চিত্রের মাধ্যমে আমরা এই কথাটাকে তুলে ধরার চেষ্টা করব। দেখো আমরা ভূমি অক্ষে নিলাম আয় আর লম্ব অক্ষে ভোগব্যয় নির্দেশিত, ঠিক আছে। এখন এই 45 এটা এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটাকে আমি সমান 2 ভাগে ভাগ করবো, অর্থাৎ 45 ডিগ্রি কোণে একটা রেখা ভোগরেখা আমি অঙ্কন করতেছি। দেখো একটা ভোগরেখা নিলাম 45 ডিগ্রি কোণে, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ভোগ এবং আয়ের মান কি হবে পরস্পর সমান হবে। কারণ কি আমরা বলছিলাম না, যেহেতু এই রেখাটা এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ 45 ডিগ্রি কোণে আমি রেখাটা অঙ্কন করছি, এই জন্য এই রেখাটা ভূমি এবং লম্ব অক্ষ থেকে সমান দূরে অবস্থান করতেছে, ঠিক আছে। সে কারণে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় আর ভোগব্যয়ের মান কি হবে সমান হবে। এখন লক্ষ্য করো আয় যখন ও y1 তখন ভোগব্যয় হচ্ছে ও c1। এটাকে আমরা যদি দেখাই, দেখো তো ও y1 আয়ে ভোগব্যয়ের পরিমাণ কত ও c1, যা আমি প্রকাশ করছি এ বিন্দু দ্বারা। এ বিন্দুতে আয় আর ভোগব্যয়ের মান কি সমান, ঠিক আছে। আবার দেখো ও y2 আয় স্তরে ভোগব্যয়ের পরিমাণ কত ও c2। এই ক্ষেত্রে এই দুটাকেও আমি যদি এখানে দেখাই, দেখো y2 আয় স্তরে ভোগব্যয়ের পরিমাণ হচ্ছে ও c2, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। তা আমি এখানে দেখলাম এ বিন্দুতেও এবং বি বিন্দুতেও এখানে আয় আর ভোগব্যয় পরস্পর কি সমান, তার মানে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় এবং ভোগব্যয়ের মান কি হবে সমান হবে। এখন তুমি যদি এপিসি এর বেলায় যাও, এপিসি মানে বের করছি কিভাবে মনে আছে তো, আয়কে সরি ভোগব্যয়কে আয় দ্বারা ভাগ, তাহলে এখানে ও c1 কে যদি আমি ও y1 দিয়ে ভাগ করি তাহলে এ বিন্দুতে এপিসি এর মান পাবো কত হবে 1 হবে, যেহেতু দুইটা সমান। আবার দেখো বি বিন্দুতে যদি আমি এপিসি বের করতে চাই তাহলে কি হবে ও y2 আয় আর ও c2 হচ্ছে ভোগব্যয়, তাহলে দুইটা সমান, এখানেও 1 হবে। আবার যদি এমপিসি বের করতে চাও তাহলে কি হবে, এখানে পরিবর্তন কত 0 থেকে y1 এর ও y1, এখানে ভোগের পরিবর্তন কত ও c1, তাহলে এই বিন্দুতে এপিসি কত হবে সেম ও c1 বাই ও y1, তার মানে সমান সমান 1। আর বি বিন্দুতে পরিবর্তন হয়েছে কত আয়ের, এই যে y1 y2 এই গ্যাপটা, আর ভোগের পরিবর্তন কত c1
C2, তাহলে এই দুইটা পরিবর্তনও কি পরস্পর সমান। তাহলে এখানে এই C1 C2কে যদি Y1 Y2 দিয়ে ভাগ দেই তাহলেও ভাগফল B বিন্দুতে কত আসবে? 1 আসবে। তার মানে আমরা জানলাম যে এখানে APC সমান সমান 1 এবং MPC সমান সমান কি 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে জেনে গেলাম এই যে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট ভোগ রেখার প্রত্যেকটা বিন্দুতে এপিসি এবং এমপিসির মান কি হয়? সমান হয় এবং এই মানটা কত হয়? 1 হয়। ঠিক আছে, এই ছিল মূলত এখানে আমাদের আলোচনাটা। ঠিক আছে, আর আরেকটা কথা এখানে বলে রাখি, এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে আয় আর ভোগ ব্যয় যেহেতু সমান, তাহলে তুমি বলো তো এখানে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে সঞ্চয়ের মান কত? একটা লোক যা আয় করে তাই সে ভোগ করে ফেলে, তার কি সঞ্চয় আছে? নাই। তার মানে এই 45 ডিগ্রি কোণ বিশিষ্ট ভোগ রেখার মধ্যে যে কোনো বিন্দুতে সঞ্চয়ের মান হচ্ছে কি 0। ঠিক আছে, এজন্য এই 45 ডিগ্রি ভোগ রেখাকে আবার 0 সঞ্চয় রেখাও বলা হয়। ঠিক আছে, সরি। এই ছিল আসলে আমাদের এই আলোচনাটা। ঠিক আছে, এখন আমাদের আরেকটা আলোচনা ছিল, আমরা ওইটাতে চলে যাচ্ছি। খেয়াল করো, আমরা যে ভোগ রেখাটা নিয়েছিলাম সি সমান এ প্লাস বি ওয়াই, বলছিলাম এই ভোগ অপেক্ষক বা ভোগ সমীকরণটির যে অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করার জন্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্বল্পকালীন এই ভোগ অপেক্ষকটা কিন্তু স্বল্পকালীন ভোগ অপেক্ষক। আমি জানি তোমরা যদি এতদিনের আলোচনাগুলো দেখে থাকো তাহলে এই ভোগ অপেক্ষক বা এখনকার যে স্লাইডের যে কথাগুলো আমি দেখাবো এগুলো আমাদের সাথে এ পর্যন্ত প্রায় 4 বার আমাদের সাথে এগুলো চলে আসছে। তাহলে দেখো, এই স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে? যে স্বল্পকালীন সময়ে আয় ও ভোগের মধ্যে যে সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে আমরা বলছিলাম স্বল্পকালীন ভোগ অপেক্ষক। তারপর আবার একটু এখানে বলছিলাম, যদি তুমি এইটা তোমার কাছে ভালো না লাগে তাহলে এই অংশটা দেওয়ার জন্য, যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ ও পরচিত ভোগ উভয় বিদ্যমান থাকে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলা হয়। তাহলে এখানে আমরা দেখাইছিলাম কি সি সমান সমান এ প্লাস বি ওয়াই। এই অপেক্ষকে লক্ষ্য করো এ এবং বি এই দুটো হলো কি পরামিতি। ঠিক আছে, আর এখানে ওয়াই হচ্ছে আয় আর সি হচ্ছে ভোগ ব্যয়। এই একে আবার আমরা জানি স্বয়ংভূত ভোগ হিসাবে, এই পরামিতির পরিচিতিটা ঠিক না, সে স্বয়ংভূত ভোগ হিসাবে এখানে আছে এবং তার আরও একটা নাম আমরা জানি, সে এটাকে এই ভোগ অপেক্ষকের ছেদকও বলা হয়। ঠিক আছে, আবার দেখো বিকে আমরা জানি প্রান্তিক ভোগ প্রবণতা হিসাবে, আবার ভোগরেখার ঢাল হিসেবেও জানি। এই পরিচয়গুলো জেনে রাখবা। এখন আমরা এটা সম্পর্কে কিছু কথা বলি। প্রথমে এই যে দুইটা প্যারামিটার আছে এখানে, একটা এ আর একটা হচ্ছে বি, এই দুইটার ব্যাখ্যা আমরা নিয়ে আসছি। তাহলে এখন বলছি কি, এ কি ছেদক বা স্বয়ংভূত ভোগ, ঠিক না? আয় শূন্য হলেও মানুষ যে ভোগটা কি করে বজায় রাখে, এই ভোগটাকে বলা হয় কি স্বয়ংভূত ভোগ। অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য ন্যূনতম ভোগ একটা অতীতের সঞ্চয় ভাঙিয়ে হইতে পারে, সে এটা করতে পারে। ঠিক আছে, অথবা যে ঋণ করে সে এই ভোগটাকে কি করতে পারে, বজায় রাখতে পারে। ঠিক আছে, তাহলে এই ভোগটাকে আমরা বলি কি স্বয়ংভূত ভোগ। আর স্বয়ংভূত ভোগ কিন্তু চলতি আয়ের উপর কি করে না, নির্ভর করে না। ঠিক আছে, বা চলতি আয় দ্বারা এটা প্রভাবিত হয় না। আবার আরও কিছু এই কথাগুলো বলতেছি এই কারণে, একটু পরে আমরা কিন্তু এইটার থেকে কিছু তাৎপর্য আমরা লিখবো, এখানে দেখব। তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। আবার এই আয়ের পরিবর্তনের সাথে এই স্বয়ংভূত ভোগের মানের কি হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে, অর্থাৎ সব আয় স্তরেই এই এর মানটা বা স্বয়ংভূত ভোগের মানটা কি থাকবে, স্থির থাকবে। আবার আমরা জানি এই এর মানটা স্বল্পকালে শূন্য হয় না। ঠিক আছে, আবার ঋণাত্মকও হয় না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আমরা সাজাইতে পারি? দেখো তো এভাবে,
দেখো তো 1 নম্বরে বলছি, এ হলো শূন্য আয়ে নির্দিষ্ট পরিমাণ ভোগ। ঠিক আছে? ওই যে বলছিলাম আয় শূন্য হলে ভোক্তা যে ভোগ বজায় রাখে সেটাকে বলা হয় স্বয়ম্ভূত ভোগ। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয় বলছিলাম না? তার মানে এ হলো শূন্য আয়ে নির্দিষ্ট পরিমাণ ভোগ। ঠিক আছে? তারপরে দেখো এ স্বয়ম্ভূত ভোগ এ চলতি আয় দ্বারা কি হয় না? প্রভাবিত হয় না। এই কথাগুলো কিন্তু সবগুলো একটু আগে আমি সব বলে আসছি। তারপর দেখো এর মান সর্বদা কি হয়? ধনাত্মক হয়। ঠিক আছে? এটার মানে এটা শূন্য হতে পারে না। তারপরে এর মান নির্দেশক বিন্দু হতেই স্বল্পকালীন বক্ররেখাটা অঙ্কন করছিলাম কোন জায়গা থেকে মনে আছে? লম্ব অক্ষ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, মনে আছে কিনা? অর্থাৎ মূল বিন্দুর উপর থেকে ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। এর কারণ হচ্ছে এর অস্তিত্ব, অর্থাৎ স্বয়ম্ভূত ভোগ থাকার কারণেই স্বল্পকালীন ভোগরেখাটি মূল বিন্দু থেকে না ওঠে, মূল বিন্দুর উপর থেকে ডান দিকে কি হয়? উৎপত্তি হয়। এই জন্যই বলছে এর মান নির্দেশক বিন্দু হতে স্বল্পকালীন ভোগরেখার উৎপত্তি হয়। তারপরে দেখো এর মান শুধুমাত্র স্বল্পকালেই বিবেচ্য, কারণ দীর্ঘকালে স্বয়ম্ভূত ভোগ থাকে না, এজন্য এর মান কি হয়? তখন শূন্য হয়। তারপরে দীর্ঘকালে এ সমান কি হয়? শূন্য হয়, কারণ দীর্ঘকালে স্বয়ম্ভূত ভোগ থাকে না। এই কথাটা ওইটার মতো বলে ফেলছি আমি। তারপরে আয়ের সকল স্তরে এর মান কি থাকে? স্থির থাকে, কারণ এই কথাটা উপরে বলে আসছিলাম যে আয়ের পরিবর্তনের ফলে স্বয়ম্ভূত ভোগ কি হয় না? পরিবর্তন হয় না। ঠিক আছে? এই ছিল আমাদের এই এর অর্থনৈতিক তাৎপর্য। আমি আশা রাখি তোমরা এই কথাগুলো বুঝতে পারছো, এবং যদি প্রথম কথাটা বুঝতে পারো তাহলে তোমার পক্ষে এই লেখাগুলো কিন্তু কঠিন কিছু হবে না। এবার আসি বিয়ের অর্থনৈতিক তাৎপর্য। বিটা কি আসলে? আমরা বলছিলাম বি দ্বারা কি কি জিনিস বলছিলাম ওইখানে? প্রান্তিক ভোগ প্রবণতা, বা বলছিলাম বি হচ্ছে ভোগরেখার ঢাল, বলছিলাম না? তাহলে প্রথমে আমরা এটা সংজ্ঞায় চলে আসি। কি? আয়ের পরিবর্তনের সাথে যে ভোগবের যে পরিবর্তনটা হয়, এই দুইয়ের অনুপাতটাকে আরো সোজা যদি বলো, ভোগবের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাতটাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? এখন এটার সূত্রটা তো মনে আছে, এমপিসি, বা বি সমান সমান কি হবে? ডেল সি বাই ডেল ওয়াই। ঠিক আছে? এই পরিবর্তনটা ডেল সি ডেল ওয়াই, এখানে একটু কথা খেয়াল রাখো। মানুষের যদি আয়ের পরিবর্তন হয়, মানুষ মনে করো তোমাদের ফ্যামিলির আয় আগে যা ছিল এখন আরো বাড়ছে, তাহলে তোমাদের ভোগ ব্যয় কি আগে যা ছিল তার থেকে কমে যাবে, না তার চেয়ে বেড়ে যাবে? নিশ্চিত বেড়ে যাবে, কারণ আয় বাড়ার সাথে তোমাদের ভোগ ব্যয়েরও কি হয়? পরিবর্তন হয়। দুইটারই পজিটিভ পরিবর্তন হয়। আবার আয় কমে গেলে ভোগ ব্যয়েরও কি হবে? পরিবর্তন হবে। তাহলে দুইটা ধনাত্মক পরিবর্তন বিশিষ্ট রাশির অনুপাত কখনো কি হয় না যে শূন্যের চেয়ে ছোট হয় না, শূন্যের চেয়ে বড় হয়। ঠিক আছে? এখানে কেন আর একটু কথা বললাম, এখানে শূন্যের চেয়ে বড় হয় কিন্তু আবার একের সমান হয় না। একের সমান কেন হয় না? কারণ আয়ের পরিবর্তনের সাথে ভোগের পরিবর্তনটা সমান হারে বাড়ে না। যখন আয় বেড়ে যায় তখন আয় বাড়ার সাথে মানুষের ভোগ ব্যয় বাড়ে, এবং এক্ষেত্রে মানুষের সঞ্চয়ও বাড়ে। তার মানে আয়ের সমান হারে কিন্তু ভোগ ব্যয়টা বাড়তেছে না। কিছু অংশ সঞ্চয় হওয়ার কারণে আয়ের চেয়ে কম হারে ভোগ ব্যয়টা বাড়ে। এই কারণে এই দুটার পরিবর্তন বা অনুপাতের মানটা একের চেয়ে ছোট হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি কথাটাকে একসাথে ছোট্ট আকারে বলি, বি এর মান কি হবে? শূন্যের চেয়ে বড় হবে কিন্তু একের চেয়ে ছোট হবে। আমরা এটা আবার পরবর্তী ক্লাসে আরেকটা ভিডিওতে এটার সম্পর্কে এইটা নিয়েই শুধু আলোচনা করব, তখন দেখবা ওইখানে চিত্র সহকারে দেখাবো। যাই হোক, এই এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে আমরা এখানে একটা মানে সারসংক্ষেপ তুলে ধরতেছি তাৎপর্যের। দেখো, বি দ্বারা আয়ের পরিবর্তন এবং ভোগ ব্যয়ের পরিবর্তন এর অনুপাত নির্দেশ করে। এই মানে প্রান্তিক ভোগ প্রবণতা। ঠিক আছে? এই বি দ্বারা কি নির্দেশ করে? ভোগ ব্যয়ের পরিবর্তন এবং আয়ের পরিবর্তনের অনুপাত নির্দেশ করে।
ঠিক আছে। 2, বি এর মানের উপর বিনিয়োগ গুণক নির্ভর করে। বিনিয়োগ গুণক নির্ভর করে। গুণকের কথা মনে আছে কি? যাই হোক, আমরা সামনে আবার আলোচনা করব। তারপরে বলি যে এই গুণক সমান সমান কে সমান সমান আমরা লিখি বিনিয়োগ গুণকের মান সমান সমান 1/1 মাইনাস এমপিসি। এমপিসি মানে বি আর কি। তাহলে 1 মাইনাস বি। তাহলে এই বি এর মানটা যদি তুমি পরিবর্তন করো তাহলে দেখা যাবে কে এর মানটাও পরিবর্তন, অর্থাৎ বিনিয়োগের গুণকের মানও কি হবে? পরিবর্তন হবে। তার মানে বি এর মানের উপর বিনিয়োগ গুণক কি করে? নির্ভর করে। তাহলে বি এর মান যদি বাড়ে বিনিয়োগের গুণকের মানও কি হবে? বাড়বে। আবার কমলে বিনিয়োগ গুণকের মানও কমে যাবে। ঠিক আছে। 3 নাম্বারে যাচ্ছি। একটু আগে যেটা বলে আসছি যে বি এর মান 0 হতে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট, অর্থাৎ 0 লেস দেন বি লেস দেন 1। ঠিক আছে। অর্থাৎ বি এর মানটা 0 এর চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট। তারপরে দেখো বি স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উভয় ধরনের ভোগ অপেক্ষকের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ যে বি দ্বারা আমরা বলছি প্রান্তিক ভোগ প্রবণতা বা ঢাল, তো দুইটার ক্ষেত্রেই তো ঢালটা আছে। তার মানে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রেও বি আছে, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রেও বিটা আছে। এটা প্রযোজ্য দুইটার ক্ষেত্রেই। ঠিক আছে। তারপরে 5 দেখো বি এর মান কখনো 1 এর সমান হয় না, আবার 1 এর চেয়ে বেশি হতে পারে না। ঠিক আছে। কারণ একটু আগে বলে আসছি এই যে আয়ের পরিবর্তন এবং ভোগের পরিবর্তন যদি সমান হয় তাহলে কিন্তু বি এর মানটা কি হবে? 1 হবে। কিন্তু আমরা দেখছি কি মানুষ আসলে আয় বাড়লে মানুষের সবটাই মানুষ ভোগ করে না, কিছু অংশ সঞ্চয় করে। এই কারণে যে আয়ের আর ভোগের পরিবর্তনটা যেহেতু সমান হয় না, আয়ের পরিবর্তনের চেয়ে ভোগের পরিবর্তনটা কম হওয়ার কারণে এখানে বি এর মান কখনো 1 এর সমান হয় না, আর 1 এর চেয়ে বেশি তো হতেই পারে না। ঠিক আছে। তারপর দেখো বি একটি দেশের মানুষের ভোগাভ্যাস এবং ভোগ প্রবণতা নির্দেশ করে। হ্যাঁ, এই প্রান্তিক ভোগ প্রবণতার মাধ্যমে একটি দেশের মানুষের ভোগ প্রবণতা কেমন, ঠিক আছে, এই সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঠিক আছে। এই ছিল মূলত আমাদের এই আজকের আলোচনাটা। আমি আশা রাখি তোমরা এটা কয়েকবার মানে দুইবার যদি একটু শুধু দেখো একটু, তারপর তোমরা লিখতে পারবে। আর বইয়ের সাহায্য তো অবশ্যই নিবা, কারণ বই হচ্ছে সবচেয়ে আমাদের কাছের বন্ধু। ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি চিত্রের মাধ্যমে এখানে এটার কিছু অংশ আমরা চিত্রের মাধ্যমে একটু তুলে ধরছি। দেখো এই অংশটা সামান্য কিছু একটু খেয়াল করো। আমরা বলছি ও এক্স অক্ষ হচ্ছে আয় আর ও ওয়াই অক্ষ হচ্ছে স্বয়ংভূত ভোগ নির্দেশিত। খেয়াল করো এই যে আমি একটা ভোগ রেখা অঙ্কন করলাম ই সি একটা ভোগ রেখা অঙ্কন করছি, অর্থাৎ এই ভোগ রেখাটা হচ্ছে স্বল্পকালীন ভোগ রেখা। ঠিক আছে। এই যে ও থেকে ই পর্যন্ত যে গ্যাপটা, এটা বলতে পারবা কি? হ্যাঁ, অবশ্যই বলতে পারবা, কারণ এটা হচ্ছে এ এর মান, অর্থাৎ স্বয়ংভূত ভোগ। ও থেকে ই এই গ্যাপটি হলো স্বয়ংভূত ভোগ, যেটাকে আমরা এই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। এই গ্যাপটি হচ্ছে এ। তারপরে দেখো আমি একটা আয়স্তরে এখন এটার পরিবর্তনটা দেখব, যা আমরা নিলাম ও ওয়াই আয়স্তরে ভোগের পরিমাণটা কত। দেখো কত? জি ওয়াই পরিমাণ। ভোগ ব্যয় কত? জি ওয়াই পরিমাণ। এখান থেকে আমরা এখন আরো কিছু জিনিস দেখাবো। দেখো যে প্রথম তো আমরা এর সাথে পরিচয় হয়ে গেছে, এখন বি এর মানটা বের করার জন্য যাচ্ছি। বি এর মানটা বের করার জন্য নিশ্চিত তোমার মনে আছে আমাদের কি কি লাগবে? আয়ের পরিবর্তন এবং ভোগের পরিবর্তন, ঠিক না? ডেল সি আর ডেল ওয়াই। লক্ষ্য করো এখানে আয় ছিল কত? আমার 0। এখন আয় কত? ও ওয়াই। তাহলে এই দুইটার পার্থক্য 0 এবং ও ওয়াই এর পার্থক্যটা তো এই গ্যাপটা। তার মানে এই গ্যাপটার জন্য আমি কি কাজ করব? ই বিন্দু থেকে এই গ্যাপটাই আমার আয়ের পরিবর্তনটা। এখন লক্ষ্য করে তাহলে ভোগের পরিবর্তনটা আমার বের করতে হবে। আগে ভোগ ছিল কত? যদি আয় 0 হয় ভোগ ছিল কত? ও এই পরিমাণ। তাহলে এখন ভোগের পরিবর্তন হয়েছে কতটুকু? এই পরিবর্তনটা বের করার জন্য এই ভূমি অক্ষের সমান্তরাল করে ই বিন্দু থেকে একটা রেখা আমরা টেনে নেব। আমরা একটা রেখা টেনে নিলাম। লক্ষ্য করো এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে
এই যে দূরত্বটা কি হবে, সমান হবে। তাহলে লক্ষ্য করো তো, আমরা বলছিলাম আয়ের পরিবর্তন হলে যে ভোগের পরিবর্তন হয় না, এটাই তো স্বয়ংভূত ভোগ। তাহলে এখন এই যে আয় ও থেকে ওয়াই পর্যন্ত আসার কারণে ভোগের পরিবর্তন হচ্ছে কোন জায়গাটা, এই যে এই অংশটা কত, এফ জি পরিমাণ, এই জায়গাটা হচ্ছে আমার ভোগের পরিবর্তন। আর আয়ের পরিবর্তন কিন্তু এইটা ও ওয়াই, অথবা তুমি এই দিক দিয়েও বলতে পারো ই এফ, কারণ এই গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু সমান, ঠিক আছে, এই দূরত্বটা। তাহলে আমরা এখানে বলছি দেখো, আমাদের এই বি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কতটুকু, যে ভোগের পরিবর্তন বাই আয়ের পরিবর্তন। যদি আমরা এখানে দেখাই, দেখো এই যে এখানে দেখাচ্ছি ওয়াই স্তরে, এখানে ভোগব্যয়ের পরিবর্তন, আয়ের পরিবর্তন কত ই এফ, আর ভোগব্যয়ের পরিবর্তন হচ্ছে এই অংশটা বলে নিছি আগে, এটা হচ্ছে আয়ের পরিবর্তন, আর এটা হলো ভোগব্যয়ের পরিবর্তন, ঠিক আছে, কতটুকু ডেল সি পরিমাণ। তাহলে এবার ডেল সিকে ডেল ওয়াই দিয়ে ভাগ করলেই কি পাওয়া যাবে, বি এর মান পাওয়া যাবে। এর মান পেয়ে গেছে আগেই। তাহলে আমরা এখানে যদি বলি, চিত্রে দেখো আয়ের পরিবর্তন ডেল ওয়াই সমান সমান হচ্ছে ই এফ নিলাম, আর ভোগব্যয়ের পরিবর্তন এফ জি এই জায়গাটা ভোগব্যয়ের পরিবর্তন। তাহলে এখন আমরা বলতে পারি, এখানে দেখো এই ভোগব্যয়ের পরিবর্তনটা, এই যে এফ জি পরিবর্তনটা বেশি না আয়ের পরিবর্তনটা বেশি, লক্ষ্য করো, নিশ্চিত আয়ের পরিবর্তনটা বেশি। এই জন্য দেখো এফ জি লেস দেন ই এফ, অর্থাৎ আয়ের পরিবর্তনটা ভোগের পরিবর্তনের চেয়ে কি কম, সরি ভুল বলছি, ভোগের পরিবর্তনটা আয়ের পরিবর্তনের চেয়ে কম, অথবা আয়ের পরিবর্তনটা বেশি আর ভোগের পরিবর্তনটা কম, তুমি যেভাবে বলতে পারবা, ঠিক আছে। এখন এখানে দেখো, যেহেতু ভোগের পরিবর্তনটা কম আয়ের পরিবর্তনটা বেশি, তাহলে এখন আমি বলতে পারি না যে ডেল সি লেস দেন ডেল ওয়াই, ঠিক আছে। এখন এখানে প্রান্তিক ভোগ প্রবণতার মান কি হবে, এই যে ডেল সি এর মানকে যদি ডেল ওয়াই দিয়ে আমরা ভাগ করি, এই মানটা যেহেতু সমান না, ঠিক আছে, আবার দুইটার পরিবর্তন ধনাত্মক, এই জন্য এই মানটা সবসময় ধনাত্মক মান আসবে, কিন্তু একের সমান কিন্তু হবে না। এই জন্যই বলা হয়েছে যে এমপিসি এর মানটা শূন্যের চেয়ে বড় হয় কিন্তু একের চেয়ে ছোট হয়, ঠিক আছে। এখানে এই কথাটাই নিয়ে আসছি যে প্রান্তিক ভোগ প্রবণতার মান ধনাত্মক, অর্থাৎ আয় বাড়লে ভোগব্যয় কি হয়, বাড়ে, ঠিক আছে। এই ছিল আজকের আলোচনা। এখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আমরা যেটা নিয়ে আসছি, দেখো যে এখানে সরি একটু সমস্যার সৃষ্টি করলো, যে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট ভোগ রেখায় এপিসি এবং এমপিসি এর মান কেমন হয়, ঠিক আছে। এটা তুমি লিখবা, এপিসি সমান এমপিসি সমান কত হয়, 1 হয়, ঠিক আছে। স্বল্পকালে এর মান কেমন হয়, স্বল্পকালে এর মান অবশ্যই ধনাত্মক হয়, ঠিক আছে, এ গ্রেটার দেন 0 হয়। এখান থেকে আমরা সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন হিসেবে আমরা যা পাবো, যে দুইটা প্রশ্ন আমরা আলোচনা করছি, একটা হচ্ছে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট ভোগরেখার তাৎপর্য ব্যাখ্যা করো, ঠিক আছে, আর একটা হলো সি সমান সমান এ প্লাস বিওয়াই অপেক্ষকের অর্থনৈতিক তাৎপর্য লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটা আমার মনে হয় তোমাদের কাছে কঠিন কিছু মনে হবে না। তোমরা একটু যদি বইয়ের সাহায্য নিয়ে পড়াশোনা করো, অবশ্যই এটা ভালোভাবে বুঝতে পারবে। তো যাই হোক, আজকে এতটুকুই আলোচনা ছিল। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।